শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি শাওন দত্ত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি পাঠিয়েছেন চিফ প্রসিকিউটর। মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম বরাবর এই চিঠি পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা এবং সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযুক্তদের 18 নভেম্বরের মধ্যে গ্রেপ্তার করে হাজির করার নির্দেশ দেয় আদালত। শেখ হাসিনা তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। রাজধানী ঢাকা সহ সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় সরকার সচিব, স্বাস্থ্য সচিব, ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের এই নির্দেশনা বাস্তবায়ন করে 30 দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করতে বলেছেন আদালত। কমিটিতে বিশেষজ্ঞ ব্যক্তিদের রাখতে বলা হয়েছে। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এর আগে গত সপ্তাহে সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন ব্যারিস্টার মাহিন এম রহমান। সব প্রকল্পকে রাজনৈতিক এবং সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কোনোভাবেই ঠিকাদার নিয়োগে দুর্নীতি বরদাস্ত করা হবে না, জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সচিবালয়ে পিপিআর নিয়ে এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। জানান, প্রকল্পের সাথে কাজের সাথে জড়িত দুর্নীতিবাজদের ব্যাপারেও কঠোর সরকার। এই নিয়ে করা হচ্ছে নীতিমালা। এ বিষয়ে রেজওয়ানা হাসান বলেন, প্রকল্পের স্বচ্ছতা, জবাবদিহিতার জন্য এখন থেকে প্রকল্পের কাজের সাথে স্থানীয় প্রশাসন এবং জনগণকে যুক্ত করা হবে। নেওয়া হবে জনমত। প্রকল্পের সময় কোনোভাবেই বাড়ানো যাবে না। সময় বাড়লে খরচ বাড়ে, যার সাথে দুর্নীতি জড়িত। যখন ঠিকাদারকে দিয়ে বাস্তবায়ন করা হয়, সেই সময় সবচেয়ে বেশি অনিয়ম হয় এবং প্রজেক্টগুলো দেখা যায় যে যেই খরচে অনুমোদন দেওয়া হয়েছে তারপর খরচ বাড়তে থাকে। 100টা জিও ব্যাগ বলে দেয় 10টা, আসলে তো জিও ব্যাগ চলে যায় পানির নিচে, আপনি তো দেখেন না, কাজে আপনি তো 10টাই দেখেন। সেটা সত্য নাকি আসলে লোকে যেটা বলছে সেটা সত্য? এটা তো একটা, এই যেভাবে করে টেন্ডারিং চলছে, একটা সিন্ডিকেট হয়ে গেছে, এটাকে তো ভাঙতে হবে। সংবিধান পরিবর্তনে সকল দলের সাথে আলোচনার আহ্বান জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সংবিধান সংস্কার শীর্ষক সেমিনারে এই আহ্বান জানান বক্তারা সংবিধান সংস্কার, বিচার বিভাগকে কার্যকর করা এবং নির্বাচন দেবার মাধ্যমে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে জাতীয় ঐক্যে ফাটল ধরার সুযোগ নিয়ে যেন ফ্যাসিবাদী শক্তি আবার ফিরতে না পারে, সেদিকেও সজাগ দৃষ্টি রাখার আহ্বান বক্তাদের। সংবিধানের জন্য জনগণ নয়, জনগণের জন্য সংবিধান। সংবিধান পরিবর্তন বা দেশের পরিবর্তন সবাই মিলে একসাথে করতে হবে। বিভাজন চলতে থাকলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবিধান সংস্কার শীর্ষক সেমিনারে অংশ নিয়ে এসব কথা জানান বক্তারা। তবে দুই একটি বিষয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর বিপ্লব একে অপরের বিরোধী নয়। সংঘাতের রাজনীতিতে বাংলাদেশের উন্নতি হবে না। ৭১-এর যে মুক্তিযুদ্ধ আর ২৪-এর যে ছাত্র জনতার বিপ্লব, তারা কিন্তু পরস্পর বিরোধী নয়, তারা একে অপরের পরিপূরক। বাংলাদেশের কোটি কোটি মানুষের চরিত্র দ্বারা, এবং আপনি যতই সংস্কার করুন না কেন, আমাদের চরিত্রের সংস্কার যতক্ষণ না আমরা না করব, কোনো সংস্কার বাংলাদেশ করতে পারবে।
সেমিনারে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বলেন, সংবিধান পরিবর্তন বা দেশের পরিবর্তন সবাই মিলে করতে হবে। শেখ হাসিনার গণতন্ত্র শেষ করে দিয়েছেন, নির্বাচন ধ্বংস করে দিয়েছেন। আমরা এমন একটা নির্বাচন চাই যেই নির্বাচন সবাই আনন্দের সাথে গ্রহণ করতে পারবে। ওই রকম একটা নির্বাচনে যে সরকার প্রতিষ্ঠিত হবে, দেশে গণতন্ত্রের একটা মূল্যবোধ আসবে, ওটার উপর দাঁড়িয়ে আমরা একটা গণতান্ত্রিক দেশ নির্মাণ করতে পারব। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিস্ট শক্তি বসে নেই, তারা গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করতে চাইছে। ক্ষমতার পৃথকীকরণ হিসেবে বিচার বিভাগের যে স্বাধীন জায়গাতে যাওয়া, এটার ব্যাপারে কোনো আপোষ করার কোনো সুযোগ নেই। সেই জায়গায় যেতেই হবে। আমাদের সংসদকে কার্যকর করতে হবে এবং সেইখানে ৭০ অনুচ্ছেদ তার সংস্কার ছাড়া সংসদ কার্যকর হবে না। সেমিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অন্তর্বর্তীকালীন সরকারের সাথে শিক্ষার্থীদের বর্তমান সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, এ ধরনের পরিস্থিতির এখানেই ইতি টানা উচিত। ৩ মাস আগে যে গণকোটা ছিল আমাদের মধ্যে, ৩ মাস পরে আজকে পক্ষের মধ্যে আমি কিছু ভাঙন বিভক্তির আলামত দেখছি, আমি কিছু ফাটল রেখা দেখছি, এবং যেই ফাটল রেখা দিয়ে আমি দেখছি অতীত ফ্যাসিবাদী শক্তি নতুন করে তারা ফিরে আসার তারা আবার চেষ্টা করছে। বক্তারা সংবিধান সংস্কারে যেন জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, সেই লক্ষ্যে কাজ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। এসব ব্যাপারে তারা কার্যকরী, তারা উদ্যোগ তারা গ্রহণ করবেন। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। বিতর্কিত কোনো ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে যুক্ত করে বিতর্ক না বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। সংস্কারের বিষয়গুলো দ্রুত শেষ করতে সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি। দুপুরে লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। সহকর্মী আনিসুর রহমানকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সরকার মাহজারুল মান্নান। লালমনিরহাট সদরের বড়বাড়ি আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বর্ণাঢ্য আয়োজন। ভাওয়াইয়ার সাথে ছিল দেশাত্মবোধক গান আর নাচ। বেলা 2:45 মাঠে প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের সাথে আলাপকালে অন্তর্ভুক্তি সরকারের প্রধান উপদেষ্টার প্রশংসা করেন মির্জা ফখরুল। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তাদের কার্যক্রম ভালোভাবে শুরু করেছে। পুলিশ বাহিনীকে কার্যকরের মাধ্যমে সংস্কার কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, বিতর্কিত কোনো ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করা হলে বিতর্ক বাড়বে। বিতর্কিত কোনো ব্যক্তিকে এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছেন, বিশেষ করে ডক্টর ইউনূস, তাদের এগুলো ব্যাপারে তাদেরকে চিন্তা করতে হবে, যাতে করে নতুন করে বিতর্ক সৃষ্টি না হয় সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। ফ্যাসিবাদী আওয়ামী লীগের জঞ্জাল পরিষ্কার করতে সহনশীলতার মাধ্যমে সংস্কার কমিশনকে সময় দিতে হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমরা আশা করব যে এই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা সংস্কার কাজগুলো শেষ করে তারা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। কারণ নির্বাচন হচ্ছে গেটওয়ে টু ডেমোক্রেসি। আমরা যেখানে যেতে চাই তার প্রধান ফটক হচ্ছে আপনার নির্বাচন। মির্জা ফখরুল বলেন, 6টি সংস্কার কমিশন গঠিত হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন নিশ্চিতেরও আহ্বান জানান তিনি। এই সরকারকে আমি বলেছি আগেই, তাকে অন্যান্য সরকারগুলোর মতো দেখতে হবে না। তাই করে তারা অন্তত একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একটা ক্ষেত্র তৈরি করতে পারেন, আমরা যেটাকে বলি একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেন এবং মানুষের আশাগুলোকে বাস্তবায়িত করবার একটা ভিত্তি তৈরি করতে পারেন। লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত টুর্নামেন্টে রংপুর বিভাগের 8 জেলার বিএনপি নেতাকর্মীরা অংশ নেবেন। সরকার মাহজারুল মান্নান, যমুনা নিউজ, লালমনিরহাট। জলবায়ু সম্মেলনের প্রথম দিন ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের বেশ কয়েকটি সাইডলাইনে বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ বিশ্ব নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। বিশ্বের যেসব দেশ জলবায়ু পরিবর্তনের ফলে বেশি ক্ষতিগ্রস্ত তার মধ্যে বাংলাদেশ অন্যতম, কিন্তু ক্ষতির শিকার দেশগুলোকে 4 ভাগের 1 ভাগেরও ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। এমন উদ্বেগ জানানোর মধ্য দিয়েই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রথমবারের মতো জলবায়ু সম্মেলনে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রফেসর ইউনূস সবাইকে ডেকে বলেছেন যে যাতে আমাদের এই যে আমাদের যে পুরো এফার্টটা যাতে পুট আপ করি, যাতে সবাই মিলে আমাদের ডিমান্ডটা যাতে ফাইনাল ডিক্লারেশনে আসে। ব্যস্ত সময়ের মধ্যে সাইডলাইনে সাক্ষাৎ হয় তুরস্কের প্রেসিডেন্টের সাথে। অধ্যাপক ডক্টর ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানানোর পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং চলমান সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন বিশ্বের অন্যতম প্রভাবশালী এই রাষ্ট্রপ্রধান। গ্লোবাল নর্থের মধ্যে আমরা এমন সব লিডারের উত্থান দেখছি যারা আসলে ক্লাইমেট চেঞ্জ যে একটা হচ্ছে, পৃথিবী যে একটা ভয়াবহ রকমের একটা বিপর্যয়ের মুখে, তারা সেটা সরাসরি অস্বীকার করছে। অধ্যাপক ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানিয়েছেন সাইডলাইন সাক্ষাতে। একই সময় ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণের দায়ে সাজাপ্রাপ্ত 57 প্রবাসী বাংলাদেশি শ্রমিককে মুক্তি দেয় প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকেও ধন্যবাদ জানান। আমাদের তরফ থেকে দেখা যাচ্ছে যে আমরা ইনভেস্ট করছি প্রায় $3 বিলিয়ন, তো আমার ক্ষতির শিকার হচ্ছি $11.5-12 বিলিয়ন। তো সেই জায়গায় আমার $8-8.5 বিলিয়ন মতো একটা গ্যাপ থেকে যাচ্ছে। তো এই টাকাটা আসবে থেকে, আমি তো প্রচুর রিচ কান্ট্রি না। প্রধান উপদেষ্টা জলবায়ু সম্মেলন উপলক্ষে আজারবাইজানের বাকুতে 4 দিনের সরকারি সফরের আগে সোমবার ঢাকা ছাড়েন। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হয়েছে জলবায়ু সম্মেলন। সেখানে রয়েছেন সহকর্মী মাহফুজ মিশু। COP29 সম্মেলনের বিস্তারিত জানবো তার কাছ থেকে। মিশু, জলবায়ু সম্মেলনের প্রথম দিনে এখন পর্যন্ত কি হলো, বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, জলবায়ু সম্মেলন আসলে শুরু হয়েছে গতকালকে ছিল উদ্বোধনী দিন, আজকে দ্বিতীয় দিন। আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জলবায়ু সম্মেলন আসলে প্রথম দিনে তিনি 20টির মতো বৈঠক করেছেন। সহকর্মী আব্দুল্লাহ তুহিনের স্টোরিতে আমরা যেমনটি দেখছিলাম যে তার ভিতরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ছিলেন। এরদোগানকে তিনি বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এরদোগান সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সুবিধাজনক সময়ে তিনি বাংলাদেশ সফর করবেন। এর পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, মালদ্বীপের প্রেসিডেন্ট সহ দক্ষিণ এশিয়ার অঞ্চলের যে নেতা, তাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের এরই মধ্যে সাক্ষাৎ হয়েছে। পাশাপাশি যেটি বড় খবর, তিনি ফিফার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ফিফার প্রেসিডেন্টকে তিনি বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি বাংলাদেশ সফরের সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং বিশেষ করে জানুয়ারিতে যে যুব উৎসব হবে ঢাকায়, সেখানে বাংলাদেশের নারী ফুটবলারদেরকে উৎসাহ দিতে তিনি যাবেন এবং এর পাশাপাশি এশিয়ার বাইরের যে নারী ফুটবল দলগুলো রয়েছে তাদের সঙ্গে কিভাবে বাংলাদেশ টিমের খেলার পরিমাণটি বাড়ানো যায় সেই বিষয়টি আলোচনা হবে। গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে তার প্রেস সচিব যেমনটা বলছিলেন, প্রতি বছরই কিন্তু এই জলবায়ু সম্মেলনের আসর বসে এবং সেখানে বাংলাদেশের মতো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো এসে তাদের দাবি দেওয়ার কথা তুলে ধরে। আপনি যদি একটু খেয়াল করেন, বাংলাদেশের বিশেষ করে এবছর অগাস্ট সেপ্টেম্বরে যে বন্যা, বিশেষ করে সিলেট অঞ্চলের বন্যার কথা যদি আমরা বলি, বা আরো পরে যদি আমরা নোয়াখালী, কুমিল্লা সে অঞ্চলে বন্যার কথা বলি, তাহলে সেই বন্যায় ক্ষতির মাত্রা, বাংলাদেশের তীব্র খরা, এবং তার মানে হচ্ছে বাংলাদেশের মতো দেশগুলো দারুণভাবে ভুগছে। সেই ক্ষতির মাত্রা কত, ক্ষতির পরিমাণ কত, সেটি বাংলাদেশ নিরূপণ করার চেষ্টা করেছে। সেটি প্রায় $12 বিলিয়ন। তার বিপরীতে এই যে সমস্ত আশ্বাস মিলে সেখান থেকে সর্বোচ্চ মিলে $3 বিলিয়ন মতো। বাকি যে $9 বিলিয়ন সেটি কিন্তু বাংলাদেশ তার নিজের কারণে এটি হচ্ছে না। এটির জন্য যারা বেশি কার্বন নিঃসরণকারী দেশ, চীন বলেন, যুক্তরাষ্ট্র বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইউকে বলেন,
রাশিয়া বলেন তারা করছে। ফলে তারা যদি ক্ষতিপূরণটা না দেয় তাহলে সেটা যে অন্যায্য, এবং যেটুকু দিতে চায় সেটার জন্য যে একটা সুনির্দিষ্ট সময়সীমা লাগবে, কার্যকর পরিকল্পনা লাগবে, সেই পরিকল্পনার কথা ডক্টর মোহাম্মদ ইউনূস আমরা আশা করছি আগামীকালকে তার যে আনুষ্ঠানিক বক্তব্য সেখানে তুলে ধরবেন। এবং তার পাশাপাশি ক্লাইমেট ভালনারেবল ফোরামের অন্যান্য যে দেশগুলো, সাউথের দেশগুলো, তারা হয়তো সেই কথাটি তুলে ধরবেন, সেটি যেন বাস্তবিত হয় সেই দাবি বাংলাদেশ জানাবে। শাওন, বিষয়ে অনেক ধন্যবাদ আপনাকে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলছেন, আগের সরকারের আমলে গায়েবী মামলা হতো অহরহ। 5 আগস্টের পর সরকার কোনো মামলা করছে না, কিন্তু সাধারণ লোকজন যেভাবে ঢালাও মামলা দিচ্ছে তাতে বিব্রত সরকার। বিকেলে আইন ও বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। আশা করেন বিচার বিভাগ সংস্কার কমিশন যেভাবে কাজ করছে তা বাস্তবায়ন করা হলে বিচার বিভাগে কোনো সমস্যা থাকবে না। আইন উপদেষ্টা জানান, পরবর্তী প্রধান বিচারপতি ও হাইকোর্টের বিচারপতি নিয়োগ হবে নতুন আইনে। এ সময় বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য ফরিদ আহমেদ শিবলি বলেন, কিছুদিনের মধ্যেই সংস্কার প্রস্তাব সুপারিশ আকারে দেয়া হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবী মামলা হতো, সরকারের পক্ষ থেকে গায়েবী মামলা দিত। আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলাটা আমরা দিচ্ছি না। সাধারণ লোকজন, ভুক্তভোগী লোকজন, রাজনৈতিক প্রতিপক্ষ, তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে। ঢালাও মামলার একটা খুব মারাত্মক একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে। এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করে। বরগুনা 1 আসনের সাবেক এমপি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে তোলা হলে 10 দিনের পুলিশি জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলার আসামি তিনি। সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে তোলা হলে 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এ সময় রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন শম্ভুর আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে শম্ভুর 6 দিনের রিমান্ড দেয়া হয়। প্রাথমিক তদন্তে তার এই হত্যার সঙ্গে তার বিষয়টা জড়িত থাকার বিষয়টা তদন্তে চলে আসে এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এবং পালিয়ে থাকা আসামি তাদেরকে খুঁজে বের করার জন্য, সেও পালিয়েছিল, তাকে পলাতক অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিষয়ের আলামত উদ্ধার এবং আরও যে এই হত্যার সঙ্গে কারা কারা জড়িত সব কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তাকে এই মামলায় শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য নেওয়া হয়েছে। তিনি সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ। তার রিমান্ড বাতিল পূর্বক আমরা জামিনের জন্য প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত 2 পক্ষের শুনানি অন্তে তার 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদালতে শম্ভুর সঙ্গে তোলা হয় 14 দলের মুখপাত্র আমির হোসেন আমুকেও। একই মামলায় তাকে 6 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এ সময় আমুর আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। তবে আবেদন নাকচ করে আমির হোসেন আমুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এদিকে কেরানীগঞ্জের রিয়াজ হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী মতিন হাওলাদারকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। এছাড়া বনানী থানার হত্যাচেষ্টা মামলায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সালমান এফ রহমানের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। তবে গ্রুপের অন্যান্য কোম্পানিতে রিসিভার নিয়োগের আদেশ বহাল থাকবে। মঙ্গলবার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। বেক্সিমকো ফার্মার আইনজীবী মোস্তাফিজুর রহমান খান জানান, রিসিভার নিয়োগ নিয়ে জারিকৃত রুল 2 সপ্তাহের মধ্যে হাইকোর্টের বিচারপতি ফারা মাহবুবের নেতৃত্বে ডিভিশন বেঞ্চকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় রিসিভার বেক্সিমকো ফার্মার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের আইনজীবী মনিরুজ্জামান। 5 সেপ্টেম্বর এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট রুল সহ আদেশ দেন। এতে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করতে এবং গ্রুপটির কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় 6 মাসের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়।
অনলি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি আপিল করেছে, অন্যান্য কোম্পানি করে না এই গ্রুপের। তো সেই আপিলে আজকে শুনানির পরে অনারেবল অ্যাপিলেট ডিভিশন 2 সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশটা স্থগিত করে। আদেশের ফলে যা হইল সেটা হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির কানেকশনে শুধুমাত্র স্টেটা কার্যকর হচ্ছে এখন, বাট গ্রুপের অন্যান্য কোম্পানির বিরুদ্ধে হাইকোর্টের আদেশ যা ছিল এখনও তাই আছে। জুলাই গণ অভ্যুত্থানে আহত রোগীদের বিদেশে পাঠানোর কাজ চলমান জানিয়েছেন ঢাকা সিএমএইচ এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম. মশিউল মনির। সকালে ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার সবশেষ তথ্য নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। বলেন, এ পর্যন্ত 2112 জন রোগীর চিকিৎসা দিয়েছে ঢাকা সিএমএইচ। এ সময় নিউরো সার্জন কর্নেল আল আমিন সালেক বলেন, গুরুতর আহতদের বিদেশ পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আরেক কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. সোলাইমান বলেন, আন্দোলনে আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হবে। জুলাই গণ অভ্যুত্থানে হতাহত অনেকে, এরই মধ্যে অতিক্রম করেছে প্রায় 3.5 মাস, কিন্তু এখনও আহত অনেকে হাসপাতালের বিছানায়। অভ্যুত্থান চলাকালে চিকিৎসা দিয়েছে বহু হাসপাতাল, সেই দৌড়ে পিছিয়ে নেই ঢাকা সিএমএইচও। 3.5 মাস পেরিয়ে গেলেও সেবা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা সিএমএইচ প্রতিনিধি এবং হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় চিকিৎসাধীন রোগীরা উন্নত সেবায় সিএমএইচ এর প্রশংসা করেন। একই সাথে তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দাবি তোলেন এখনও আন্দোলনে যারা আহত সেবা পাননি তাদের চিকিৎসা নিশ্চিত করার। বর্তমানে সিএমএইচ আসি, ভালো চিকিৎসা পাইতেছি, আর আমার মতন যারা আছে আমিও চাই যে তাদেরকে সিএমএইচ না ভালো চিকিৎসা দেওয়া হোক। ওর মাথায় ইনফেকশন হয়ে গেছে, তো বলতেছে যে এখানে না করে যদি বাইরের কান্ট্রিতে করায় তাহলে ভালো হবে। তো ওনারা বাইরের কান্ট্রিতে নেওয়ার জন্য ইয়ে করতেছে। সেনাপ্রধানের কাছে আমার আবেদন, আমার ছেলের জন্য, আমার ছেলে না মানে যত গুল্লেখা রোগী আছে যারা বেশি অসুস্থ তাদের যেন বিদেশে পাঠানোর জন্য সুব্যবস্থা করে। তাদের সকলকে যেন যত তাড়াতাড়ি সম্ভব বিদেশে নেওয়ার ব্যাপারটা যেন এটা তারা দেখেন, কারণ সবার অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে, কারণ আজকে 4টা মাস হয়ে যাচ্ছে। অভ্যুত্থান থেকে এখন পর্যন্ত 2112 জনকে চিকিৎসা দিয়েছে সিএমএইচ, যার মধ্যে গুরুতর ছিল 582 জন। আহতদের চিকিৎসায় ব্যয়বহুল ও টেকনিক্যাল অনেক সাপোর্ট দিয়েছে এই হাসপাতাল। প্রয়োজনে গুরুতরদের নেওয়া হবে বিদেশে। আমাদের 2112 জন রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি। 582টা অপারেশন ছিল, গুরুতর অপারেশন, ভালো হয়েছে। আবার একই সাথে দুঃখের বিষয় আমরা 6 জন মানুষকে বাঁচাতে পারিনি, বা তাদের যে অবস্থা আমরা অপারেশন করেছি সবই চলতেছিল, বাট এত বেশি ড্যামেজ, এত বেশি ইনফেকশন সব কিছু মিলে আমরা 6 জনকে বাঁচাতে পারিনি। কিছু কিছু ইনজুরির ধরন আছে যেখান থেকে রিকভারি করা ইভেন বিশ্বের সবচেয়ে ভালো সেন্টার পাঠালেও সম্ভব হয় না। সেগুলো আমরা এখানে আমাদের দেশীয় যত ব্যবস্থা আছে, সিএমএইচ না হোক, দেশের অন্যান্য হসপিটাল সিআরপি, সেগুলো তো রিহ্যাবিলিটেশন লাগবে, সেই সিআরপি এগুলো আমরা হয়তো রিকমেন্ড করবো, এতে কারো মন খারাপ করার দরকার নেই। এ সময় নতুন দায়িত্বপ্রাপ্ত কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. সোলাইমান বলেন, ঢাকা সিএমএইচে আন্দোলনে আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হবে। আপনাদের এতজন লোকের আমরা যখন চিকিৎসা করতে পেরেছি এতদিন ধরে, সামনেও আপনাদেরকে সম্পূর্ণ চিকিৎসা না করে এখান থেকে ইনশাল্লাহ ফেরত দেওয়া হবে না, এই নিশ্চয়তাটুকু আমরা দিচ্ছি। এবং মাননীয় সেনাপ্রধান নিশ্চিতভাবেই এটা আমাদেরকে সেভাবেই যেভাবে সহযোগিতা করে গেছেন আর্থিক এবং অন্যান্যভাবে, সেই সহযোগিতা কমপ্লিট করবেন। রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা অব্যাহত থাকবে, এমনটাও প্রতিশ্রুতি দেন হাসপাতালের চিকিৎসকরা। আগের যে ধারাবাহিকতা ছিল সেটা বজায় থাকবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আগামী জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত যুব উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আসার কথা রয়েছে তার। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন তিনি। সেই সাথে সাবজয়ী নারীদের ইচ্ছে পূরণে বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে দেশে আনার বিষয়ে ইনফান্তিনোর কাছে সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। আজারবাইজান থেকে জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু। মঙ্গলবার জলবায়ু সম্মেলনের
ফাঁকে ফিফার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেই সাক্ষাতে সম্ভবত ফিফা প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বিশেষ করে আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় যুব উৎসব, সেই উৎসবে যোগ দিতে ফিফা প্রেসিডেন্ট ঢাকায় আসছেন বলে আমরা এখন মোটামুটি নিশ্চিত। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই আমন্ত্রণ গ্রহণ করার পাশাপাশি ফিফা প্রেসিডেন্ট এটিও জানিয়েছেন যে সেই সফরে বাংলাদেশের যে নারী ফুটবল দল যারা কদিন আগে সাব চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করেছে আবারও তাদের সঙ্গেও তার সাক্ষাৎ হবে। জানেন যে জানুয়ারিতে আমরা একটা ইউথ ফেস্টিভ্যাল করব বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট উপলক্ষে। তো সেই ইউথ ফেস্টিভ্যালটা যদিও ক্রিকেট উপলক্ষে, কিন্তু এই ফেস্টিভ্যালে বাংলাদেশের আরও যারা তরুণ সম্প্রদায় আছে এবং বিভিন্ন খেলার সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকেও সংযুক্ত করা হবে এবং এই ফেস্টিভ্যালে বিদেশ থেকেও কিছু ডেলিগেট আসবে বলে আমরা আশা করছি। ফিফা কিন্তু বাংলাদেশ ফুটবলের সাথে আগে থেকেই আছে, নানাভাবে বাংলাদেশ ফুটবলকে সহযোগিতা করে। আমরা চাচ্ছি যে এবং আশা করছি যে প্রফেসর ইউনূসের ওনার যে ভাবমূর্তি, ওনার ভাবমূর্তিটা ফিফাতেও অনেক উজ্জ্বল। এর ফলে ওনার ভাবমূর্তির ফলে ফিফার সাথে বাংলাদেশের যে সহযোগিতার বিষয়টা এটা আরও বাড়বে। নারী ফুটবল দল সম্প্রতি আপনারা দেখেছেন যে সাফ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে এবং তাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে তোমাদের এই সাফল্যটা আমরা ইউথ ফেস্টিভ্যালের সময় আরও ভালোভাবে জানব। এবং সে সময় আপনারা জানেন যে বাংলাদেশ নারী ফুটবল দলের একটা বড় স্বপ্ন অথবা একটা বড় দাবি ছিল এশিয়ার বাইরের যে ফুটবল টিমগুলো, বিশেষ নারী ফুটবল টিম, তাদের সঙ্গে যেন তাদের খেলার সুযোগ হয়। ধারণা করা হচ্ছে এর মধ্য দিয়ে সেই পথটিও খানিকটা সুগম হবে, সহজ হবে বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য। ফিফা প্রেসিডেন্ট এর আগে 2019 সালে 15-16 ঘন্টার সফরে বাংলাদেশে এসেছিলেন এবং এবারের এই 2025-এর জানুয়ারিতে তার বাংলাদেশ সফরের মধ্য দিয়ে বাংলাদেশের প্রায় ঘুমিয়ে পড়া যে ফুটবল, সেই ফুটবলে একটা নবজাগরণ ঘটবে বলে বিশ্বাস করছে বাংলাদেশ। মাহফুজ বিশ্ব, যমুনা স্পোর্টস, বাকু, আজারবাইজান। রমজান মাস সামনে রেখে 11টি পণ্য আমদানিতে বিলম্বে বিল পরিশোধের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব পণ্য 90 দিনের বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি করা যাবে। এই তালিকায় রয়েছে ছোলা, পেঁয়াজ, ভোজ্য তেল, চিনি, খেজুরও। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। চাল, গম, ডাল, ডিম, মশলা আমদানির ক্ষেত্রেও বিলম্বিত অর্থ প্রদানের অনুমতি দিতে পারবে ব্যাংক, যা আগামী বছরের 31 মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এর আগে গত 6 নভেম্বর পণ্য আমদানির ক্ষেত্রে 100% মার্জিন রাখার নির্দেশ শিথিল করা হয়। এখন এই মার্জিন নির্ধারণ হবে গ্রাহক ব্যাংক সম্পর্কের ভিত্তিতে। বাংলাদেশ ব্যাংক বলছে, অভ্যন্তরীণ বাজারে এই 11 পণ্যের সরবরাহ নিশ্চিত করতে ঋণপত্র চালুর বিষয়টি অগ্রাধিকার পাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানে কেরানীগঞ্জে পূর্ণাঙ্গ ক্যাম্পাস করার প্রকল্প পাশ করা হয়েছে। মেগা প্রজেক্ট হবে এমনটা জানান শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত বিধিমালা নিয়ে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। এতে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এছাড়া প্রকল্প পরিচালকের বিরুদ্ধে দুর্নীতি থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে নতুন প্রকল্প পরিচালক দেওয়া হবে, জানান ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আমাদের যে 3 দফা দাবি ছিল তার মধ্যে প্রথম যে দাবিটা ছিল যে আগের যে দুর্নীতিগ্রস্ত যে পিডি, এই পিডিকে বরখাস্ত করতে হবে, সেটা তারা মেনে নিয়েছেন এবং আজকের মধ্যে পিডিকে বরখাস্তর জন্য আমার বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউসিসি বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবে এবং নতুন পিডি হিসেবে অবসরপ্রাপ্ত আর্মিকে নিয়োগ করা হবে। মুক্ত গণমাধ্যম নিশ্চিতে সংস্কার কমিশন কাজ করছে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। গুজব প্রতিরোধে গণমাধ্যমকে কাজ করারও আহ্বান জানিয়েছেন তিনি। বিকালে সচিবালয়ে তথ্য উপদেষ্টার সাথে দেখা করতে যান ইলেকট্রনিক মিডিয়ার মালিক ও প্রতিনিধিরা। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। তথ্য উপদেষ্টা জানান, গণমাধ্যমের স্বাধীনতা টেকসই করতে সরকার কাজ করছে। বাংলাদেশকে নিয়ে এখনো অপপ্রচার হচ্ছে, সঠিক তথ্য তুলে ধরে গুজব প্রতিরোধে কাজ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তথ্য উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের বেতন যথাসময়ে দিতে মালিকপক্ষকে আহ্বান জানানো হয়। অন্তর্বর্তীকালীন সরকারের পরেও যে কোনো সরকার আসলে যাতে আমরা এই গণমাধ্যমের স্বাধীনতা বা এই ধরনের একটা পরিস্থিতি আমরা যাতে নিশ্চিত করতে পারি, কেউ যাতে বাধা প্রদান করতে না পারে সরকারের জায়গা থেকে, তো সেটার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করবে।
বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি এমন বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে বঙ্গবন্ধুর ছবি ইস্যুতে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, খন্দকার মোস্তাক বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দিলেও জিয়াউর রহমান ফের সেই ছবি টাঙিয়েছিলেন। প্রেস ক্লাবে পৃথক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যথাযথ সংস্কারের জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। অন্তর্বর্তী সরকার সংস্কার ও আওয়ামী লীগ কেন্দ্রিক সব সমালোচনাকে পাশে রেখে জাতীয় ঐক্যমত্যে সরকার গঠনের দিকেই মনোযোগ বিএনপির। শেখ হাসিনা দেশের মধ্যে সংকীর্ণতা এবং বিভাজন এত বেশি তৈরি করেছিলেন, কেউ যদি ছাত্রদল করে অথবা ছাত্র জীবনে যদি কেউ ছাত্রদল নাও করে, কারো বাবা এলাকার বিএনপির সভাপতি, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, এই কারণে তাকে পদোন্নতি দেওয়া হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে সংস্কারের সাথে জড়িত যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে জনগণের সমর্থনে আপনি সংস্কার করবেন। রাজধানীর গুলিস্তানের শহীদ মতিউর রহমান পার্কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে এই অভিযানে পার্কের ভেতর থাকা ভাসমান দোকান সহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কর্তৃপক্ষ জানায়, পর্যায়ক্রমে গুলিস্তান সড়ক দখলমুক্ত করতে ভাসমান দোকান অপসারণে অভিযান চালানো হবে। গুলিস্তানে যৌথ বাহিনীর অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয় শতাধিক দোকান। অভিযান শুরু হলেই ফুটপাত বা সড়ক থেকে ভাসমান দোকানগুলো ঢুকে পড়ত পার্কের ভেতর। এই পার্কেই সেনাবাহিনী ও পুলিশকে সাথে নিয়ে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। হকাররা জানায়, চাঁদার বিনিময়ে এসব ভাসমান দোকান চালানো হতো। বিগত সময়ে আওয়ামী লীগের লোকজন টাকা তুলত, তবে এখন কারা চাঁদা তুলছে তাদের নাম বলতে নারাজ ব্যবসায়ীরা। এই যে প্রত্যেক দিন 50 টাকা করে মনে করেন যে রাখে, আমাদের প্রতিদিন 50 টাকা করে রাখে। এই যে ঢাকা সিটি কর্পোরেশনের লোকেরা এরা। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এসব দোকান মূল সড়ক থেকে সরিয়ে দিলে তারা পার্কের ভেতরে অবস্থান নেয়। ট্রলি গাড়িগুলো নিয়ে আসলে আমরা উচ্ছেদ করার পরে আবার পরক্ষণে চলে আসে, সেজন্য আমরা যেটি পার্মানেন্ট সলিউশন করা যায়। তো ট্রলি গাড়িগুলোকে আজকে আমরা যারা আছে মানে যেসব হকাররা এটা ট্রলি গাড়ির মাধ্যমে করে থাকে, সেগুলো আমরা সিজ করেছি। পর্যায়ক্রমে গুলিস্তানের সড়ক দখলমুক্ত করতে ভাসমান দোকান অপসারণ করা হবে বলেও জানান তিনি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান আর কাকরাইল মসজিদ ছেড়ে দেবার আহ্বান জানিয়েছেন মাওলানা জুবায়েরপন্থীরা। নতুবা 24 ঘন্টার নোটিসে ঢাকা শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওলামা মাশায়েখ বাংলাদেশ। সকালে প্রেস ক্লাবে তাবলিগ ও ইজতেমা ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ওলামা মাশায়েখ বাংলাদেশ। এ সময় বক্তারা বলেন, কাকরাইল মসজিদে তারা শান্তিপূর্ণ অবস্থান চান, তারা কোনো সংঘাত চান না। তবে কোনো রকম উস্কানি দেওয়া হলে সেই পরিস্থিতির দায় সাদপন্থীদের নিতে হবে। এক প্রশ্নের জবাবে বক্তারা বলেন, সাদপন্থীদের সাথে তারা আলোচনায় বসতে রাজি। এর আগে মাওলানা সাদ কান্দলভিকে তার পূর্বের বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। বক্তাদের দাবি, সাদপন্থীরা সংঘাত সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র করছে, তবে জুবায়েরপন্থীরা সব সংঘাত মোকাবিলা করতে প্রস্তুত। পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে সুবিধাভোগী মতলববাজদের কোনো ষড়যন্ত্রমূলক পরামর্শে কান দেওয়া যাবে না। কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইজতেমার মাঠ সহ সব সময়ের জন্যই উলামা বিদ্বেষী সাদপন্থী মুক্ত রাখতে হবে। তৎকালীন 9 র্যাব কর্মকর্তাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলেন 2011 সালে র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন। এ সময় র্যাবকে সন্ত্রাসী বাহিনী আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিও তোলেন এই ভুক্তভোগী। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন লিমন হোসেন। বলেন, র্যাব তাকে অকারণে গুলি করেছিল, যার ফলে তিনি পা হারান। এরপর তার বিরুদ্ধে অস্ত্র এবং সরকারি আইনে বাধা সংক্রান্ত 2টি মামলা করে র্যাব।
তার চিকিৎসাও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এরপর তারা র্যাবের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করলে তার পরিবারকে নানাভাবে হুমকি এবং হেনস্থার শিকার হতে হয়। তখন সবার বিরুদ্ধে মামলা করতে পারেননি, তাই এখন তৎকালীন র্যাব 8-এর প্রধান মেজর রাশেদ, তারেক আহমেদ সিদ্দিকী, জিয়াউল আহসান সহ 9 কর্মকর্তাকে আসামি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে নতুনভাবে সুষ্ঠু বিচারের দাবি জানান। আমি মামলা করছি এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের সঠিক বিচার করতে হবে। যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে একটি সন্ত্রাসী সংগঠন, তাই র্যাবের বিলুপ্তির দাবি জানাচ্ছি। বরগুনা তালতলীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে তালতলী বাজার রোডে আলোচনা সভার আয়োজন হয়। সভায় বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ এখন স্বৈরাচার মুক্ত হওয়ার আনন্দ নিয়ে ঘর থেকে বের হচ্ছে। এদেশে আর কোনো স্বৈর শাসকের স্থান নেই। এছাড়া বরগুনা জেলা বিএনপি ও তালতলী উপজেলা বিএনপির নেতাকর্মী সহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজকে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই স্বৈরাচার মুক্ত হওয়ার যে আনন্দ, এই দীর্ঘদিনের যে কারারুদ্ধ অবস্থা জনতার, সে কারারুদ্ধ থেকে মানুষ যখন বেরিয়ে আসে যে অনুভূতিটা থাকে, আজকে সারা বাংলাদেশে তালতলীর মতো এরকম একটা মানুষের নিঃশ্বাস ফেলার একটা অবস্থা তৈরি হয়েছে। আফগানিস্তানের সাথে সিরিজ হারে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে 9-এ গেল বাংলাদেশ। ডাইকারদের 8 নম্বর থেকে হটিয়ে তাদের জায়গা দখল করেছে আফগানিস্তান। 2 দলের পয়েন্ট সমান 85 হলেও ভগ্নাংশে এগিয়ে থেকে 8 নম্বরে রশিদ খান গুরবাজরা। পৃথিবীতে অনেক ছোঁয়াচে রোগ আছে, এর মধ্যে হয়তো সবচেয়ে বেশি আলোচিত করোনা ভাইরাস। এবার হয়তো আরও একটি ছোঁয়াচে রোগের শিকার বাংলাদেশ, তবে দেশের মানুষ নয়, বাংলাদেশ ক্রিকেট দল। 3 ফরম্যাটের মধ্যে ওয়ানডে ফরম্যাটটাই সবচেয়ে ভালো খেলে বাংলাদেশ। 50 ওভারের এই খেলাতে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে টাইগাররা। বাকি 2 ফরম্যাটের খারাপ ফর্মটা যেন এবার ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ল লাল সবুজের প্রতিনিধিদের প্রিয় ফরম্যাটেও। এই বছরের মে মাসেও আফগানিস্তানের চেয়ে 6 পয়েন্ট এগিয়ে ছিল বাংলাদেশ, কিন্তু 2023 বিশ্বকাপের পর 3 সিরিজ খেলে 2টিতেই হেরেছে টাইগাররা। নিউজিল্যান্ডের সাথে 2-1 ব্যবধানে হারের পর ঘরের মাঠে সবশেষ শ্রীলঙ্কা সিরিজে ঠিক একই ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ, কিন্তু এবার আফগানিস্তানের সাথে আবারও 2-1 ব্যবধানে হেরে পয়েন্ট হারায় শান্ত মিরাজরা। অন্যদিকে এই সময় আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টানা 3টে সিরিজ জিতে 8 নম্বর জায়গাটা দখল করে নিল আফগানিস্তান। শারজায় সিরিজ শুরুর আগে 86 রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের, আর রশিদ খানদের পয়েন্ট ছিল 84। বাংলাদেশের হারে 2 দলের পয়েন্ট এখন সমান 85, তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে আফগানিস্তান। ডিসেম্বরে বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলবে 10 নম্বর দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, আর 13 নম্বর দল জিম্বাবুয়ের সাথে খেলবে আফগানরা। তাই তো বাংলাদেশ সিরিজ জিতলে আবারও ফিরে পেতে পারে 8 নম্বর স্থান। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকের সব খবরের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।